জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বিশ্বে 4 কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে। আরও জানিয়ে দিব ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দিব গোয়েন্দারা ট্রাম্পকে জানিয়েছিল উপসাগরীয় দেশগুলোতে পাল্টা আঘাত করতে পারে ইরান। সর্বশেষ জানিয়ে দিব নেতানিয়াহু কি আল আকসা মসজিদের নিচে লুকিয়েছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আপনি জানিয়ে দেবেন আপনি কোথা থেকে দেখছেন বা শুনছে। বিশ্বে 4 কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে। ইরানকে ঘিরে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাল্টা হামলার কারণে বিশ্বজুড়ে আরও প্রায় 4 কোটি 50 লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। মঙ্গলবার 17 মার্চ প্রকাশিত সংস্থাটির বিশ্লেষণে বলা হয়, 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার কারণে গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা সরবরাহের পথগুলো ব্যাহত হয়েছে। ফলে বিশ্বের বিভিন্ন সংকটাপন্ন অঞ্চলে জরুরি খাদ্য সহায়তা পৌঁছতে দেরি হচ্ছে। WFPর উপনির্বাহী পরিচালক কার্ল স্কাউ জেনেভায় সাংবাদিকদের জানান, খাদ্য, জ্বালানি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় অতিরিক্ত 4 কোটি 50 লাখ মানুষ তীব্র ক্ষুধার মুখে পড়তে পারে। এতে বিশ্বে মোট ক্ষুধাগ্রস্ত মানুষের সংখ্যা বর্তমান রেকর্ড 31 কোটি 90 লাখ ছাড়িয়ে যাবে। তিনি বলেন, এতে বৈশ্বিক ক্ষুধার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে, যা অত্যন্ত ভয়াবহ একটি পরিস্থিতি। তিনি আরও বলেন, এই যুদ্ধের আগেই আমরা এক ধরনের সংকটের মধ্যে ছিলাম, যেখানে ক্ষুধার মাত্রা, সংখ্যা ও গভীরতা দুই দিক থেকেই সর্বোচ্চ অবস্থায় ছিল। স্কাউ জানান, 28 ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে তাদের পরিবহন ব্যয় প্রায় 18% বেড়েছে এবং অনেক ক্ষেত্রে সরবরাহের পথ পরিবর্তন করতে হয়েছে। তিনি বলেন, এই অতিরিক্ত ব্যয় এমন এক সময়ে যোগ হয়েছে যখন বিভিন্ন দাতা দেশ প্রতিরক্ষা খাতে বেশি গুরুত্ব দেওয়ায় WFPর বাজেটে বড় ধরনের কাটছাঁট করা হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে ইরান, তবে তা প্রত্যাখ্যান করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। দেশটির একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার 17 মার্চ রয়টার্স জানিয়েছে, মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে পাঠানো যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন খামেনি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম পররাষ্ট্র নীতি বিষয়ক অধিবেশনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে খামেনির অবস্থান ছিল অত্যন্ত কঠোর ও গুরুতর। তবে তিনি সশরীরে ওই অধিবেশনে উপস্থিত ছিলেন কিনা তা স্পষ্ট নয়। শান্তির জন্য এটি সঠিক সময় নয়, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতজানু করা হয়, তারা পরাজয় মেনে নেয় এবং ক্ষতিপূরণ প্রদান করে, প্রতিবেদনে খামেনি এমনটি বলেছেন বলে জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সব বিষয়ে সর্বোচ্চ নেতাই চূড়ান্ত সিদ্ধান্তের অধিকারী, তবে তার বাবা সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে মুজতবা খামেনির কোনো নতুন ছবি প্রকাশ করা হয়নি। কিছু ইরানি কর্মকর্তার মতে, যে হামলায় তার বাবা নিহত হন সেখানে তিনি সামান্য আহত হয়েছেন, অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের দাবি তিনি গুরুতর আঘাত পেয়েছেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ তৃতীয় সপ্তাহে পদার্পণ করার প্রেক্ষাপটে এই মন্তব্যগুলো এলো। এই যুদ্ধে এখনও পর্যন্ত অন্তত 2000 মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং পরিস্থিতি উত্তরণের কোনো লক্ষণ নেই। রয়টার্সের তথ্যমতে 3টি সূত্র 14 মার্চ জানায়, ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্যের মিত্রদেশগুলির পক্ষ থেকে যুদ্ধবন্ধে কূটনৈতিক আলোচনা শুরুর প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে। হরমুজ প্রণালী মূলত বন্ধই রয়েছে, যা জ্বালানির দাম এবং মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। ইসরায়েল ধারাবাহিকভাবে বেশ কিছু উচ্চ পর্যায়ের হামলার দাবি করেছে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন যে রাতভর চালানো এক হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন, তবে ইরান এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। সূত্র ইকোনমিক টাইমস। গোয়েন্দারা ট্রাম্পকে জানিয়েছিল উপসাগরীয় দেশগুলোতে পাল্টা আঘাত করতে পারে ইরান।
ইরান আক্রমণ করলে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা হতে পারে এমন সতর্কতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের আগেই দেওয়া হয়েছিল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এই সতর্ক বার্তা সত্ত্বেও সোমবার ১৬ মার্চ ট্রাম্প দাবি করেছেন উপসাগরীয় দেশগুলোতে ইরানের এই প্রতিক্রিয়া তাকে বিস্মিত করেছে। সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তা ও সূত্রের বরাতে জানা গেছে, যুদ্ধের আগে দেওয়া মূল্যায়নে পরিষ্কার বলা হয়েছিল যে তেহরানের পক্ষ থেকে পাল্টা আঘাত আসার বিষয়টি নিশ্চিত না হলেও এটি ছিল অত্যন্ত প্রবল একটি সম্ভাবনা। সোমবার ১৬ মার্চ হোয়াইট হাউসে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন যে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ছিল অপ্রত্যাশিত। তিনি বলেন, ইরান যে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর ওপর হামলা চালাবে তা কেউ ভাবেনি। আমরা বিস্মিত হয়েছি। তবে গোয়েন্দা সূত্রগুলো বলছে ভিন্ন কথা। তাদের মতে ট্রাম্পকে আগেই জানানো হয়েছিল যে তেহরান যদি মনে করে উপসাগরীয় দেশগুলো আমেরিকার এই আক্রমণকে সমর্থন করছে, তবে তারা সরাসরি সেই দেশগুলোর রাজধানী বা সামরিক ঘাঁটিতে আঘাত করতে পারে। যুদ্ধের আগেই ট্রাম্পকে অবগত করা হয়েছিল যে ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। ট্রাম্প প্রশাসন দাবি করেছিল ইরান খুব দ্রুত আমেরিকায় আঘাত হানার মতো মিসাইল তৈরি করবে এবং পারমাণবিক বোমা বানাতে তাদের মাত্র ২-৪ সপ্তাহ লাগবে। তবে গোয়েন্দা রিপোর্টগুলো এই তথ্যের পেছনে শক্ত কোনো প্রমাণ পায়নি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এপিক ফিউরি অপারেশনের প্রতিক্রিয়ায় ইরান ইতোমধ্যে হরমুজ প্রণালী দিয়ে প্রায় সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। বিশ্বের ২০% তেল এই পথ দিয়ে সরবরাহ করা হয়। ফলে বর্তমানে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $১২০ গিয়ে ঠেকেছে। এছাড়া গত ২ সপ্তাহে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় উপসাগরীয় দেশগুলোর বিমানবন্দর, হোটেল এবং জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ডেমোক্র্যাট আইন প্রণেতারা গত সপ্তাহে ব্রিফিং থেকে বেরিয়ে জানান যে ইরান থেকে এমন কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না যার জন্য এই যুদ্ধ শুরু করা জরুরি ছিল। অনেক বিশ্লেষক মনে করছেন, ইসরায়েলের সঙ্গে একাত্ম হয়ে চালানো এই অভিযান মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী ও ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। সূত্র, দি এক্সপ্রেস ট্রিবিউন। নেতানিয়াহু কি আল-আকসা মসজিদের নিচে লুকিয়েছেন? গণহত্যাকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের প্রতিশোধমূলক হামলায় নিহত হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বের হয়েছে। ইরানের গণমাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় এ খবর প্রচার হওয়ার পর তেল আভিভ দাবি করছে যে নেতানিয়াহু বেঁচে আছেন। এমনকি মাঝে মধ্যে নেতানিয়াহু বেঁচে থাকার প্রমাণ দেবার চেষ্টা করছে তেল আভিভ। একের পর এক প্রকাশ করছে ভিডিও, যদিও বরাবরই সেগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে প্রমাণ হচ্ছে। এমন প্রেক্ষাপটে সামনে এসেছে নতুন তথ্য। নেতানিয়াহু যদি বেঁচেই থাকেন, তাহলে তিনি জেরুজালেমের সুরক্ষিত ভূগর্ভস্থ কোনো স্থানে, সম্ভবত আল-আকসা মসজিদ প্রাঙ্গণের নিচে আশ্রয় নিয়ে থাকতে পারেন। এ অনুমান করেছেন ইসরায়েলে নিযুক্ত মিশরের সাবেক রাষ্ট্রদূত আতিফ সালেম। তিনি জানান, ক্রমবর্ধমান জল্পনা অনুযায়ী নেতানিয়াহু সেখানে লুকিয়ে থাকতে পারেন। এই মন্তব্যগুলো প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টার গুজবের ব্যাপক বিস্তারের মধ্যে সামনে এসেছে। তার পরিণতি নিয়ে পরস্পর বিরোধী প্রতিবেদনগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, যদিও পরে তিনি জনসম্মুখে উপস্থিত হয়ে সেই দাবিগুলো প্রত্যাখ্যান করেন। ইসরায়েলের ভেতরে গণমাধ্যমের ওপর কঠোর সেন্সরশিপ এবং বিধিনিষেধের কারণে এই অনিশ্চয়তা আরও প্রকট হয়েছে, যা একটি তথ্য শূন্যতা তৈরি করেছে এবং যাচাইবিহীন সংবাদ ছড়িয়ে পড়ার সুযোগ করে দিয়েছে। মিশরীয় সংবাদ মাধ্যম সাদা এল বালাদকে দেওয়া এক বিবৃতিতে সাবেক এ কূটনীতিক জানান, চরম উত্তেজনার সময় ইসরায়েলি সরকারের সুরক্ষিত বাংকারে সভা করার ইতিহাস রয়েছে। তিনি উল্লেখ করেন, ২০২৩ সালে নেতানিয়াহু একটি সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনায় মন্ত্রিসভার বৈঠক করেছিলেন, যা বিশেষ নিরাপত্তা সংকটের সময় এ ধরনের স্থাপনার ওপর নেতৃত্বের নির্ভরতাকে ফুটিয়ে তোলে। সালেম জোর দিয়ে বলেন, যুদ্ধের সময় গুজব অনেক সময় মনস্তাত্ত্বিক অস্ত্র হিসাবে কাজ করতে পারে, তবে তথ্য যখন অস্পষ্টতায় আচ্ছন্ন থাকে, সাধারণত তখনই এগুলো বেশি ছড়ায়। তিনি ব্যাখ্যা করেন যে নিরাপত্তাজনিত কারণে নেতাদের জনসম্মুখে আসা সীমিত করা একটি সাধারণ বিষয়। তিনি আরও যোগ করেন, কিছু মূল্যায়ন অনুযায়ী নেতানিয়াহু হয়তো আল-আকসা মসজিদের নিচের কোনো সুরক্ষিত কক্ষ বা বাংকার ব্যবহার করছেন। এটি চরম উত্তেজনার সময় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলি নেতৃত্বের নেওয়া চরম পদক্ষেপের অংশ হতে পারে।
সালেম পর্যবেক্ষণ করেছেন যে ইরান ও ইসরায়েলের মধ্যে বর্তমান সংঘাত এই পরিস্থিতির একটি আদর্শ উদাহরণ। ঘটনা প্রবাহেরকে ঘিরে স্বচ্ছতার অভাবের কারণে পরস্পর বিরোধী বর্ণনার দ্বার উন্মুক্ত হয়েছে। তিনি উল্লেখ করেন যে ইসরায়েল তার সীমান্তের ভেতর থেকে ছবি ও ভিডিও প্রকাশের ওপর কঠোরভাবে নিয়ন্ত্রণ আরোপ করছে এবং মাঠ পর্যায়ের পরিস্থিতি প্রকাশ হতে পারে এমন দৃশ্য ধারণের জন্য যে কাউকে মোটা অঙ্কের জরিমানা ও শাস্তির হুমকি দিচ্ছে। মাঠ পর্যায়ে সাংবাদিকদের সীমিত প্রবেশাধিকারের পাশাপাশি এইসব বিধিনিষেধের কারণে ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞের খবরগুলো যাচাই করা কঠিন হয়ে পড়েছে। সূত্র ইজিপ্ট ইন্ডিপেন্ডেন্ট।